জয় হিন্দ জয় ভারত ডিয়ার ভিউয়ার্স, ওই যে একটা প্রবাদ আছে না, এক ফুল দুই মালি, কিন্তু আজকের বাংলাদেশের ক্ষেত্রে এক ফুল তিন মালি। কারণ সম্প্রতি সময়ে বাংলাদেশকে কে নিয়ন্ত্রণ করবে এই নিয়ে ভারত, চীন এবং আমেরিকার মধ্যে রীতিমতো ত্রিমুখী শক্তির দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। কেন বলছি কথা? কারণ ইতিমধ্যেই বাংলাদেশের নির্বাচনের ফলাফল প্রকাশিত হয়েছে। ওপর দেখলে বিষয়টা খুবই সাধারণ লাগবে, বিএনপি জিতেছে আর জামাত হেরেছে, কিন্তু প্রশ্ন হলো এই নির্বাচন কি শুধুই বাংলাদেশের আভ্যন্তরীণ ক্ষমতার পরিবর্তন, নাকি এর পেছনে ছিল আরও বড় কোনো ভূরাজনৈতিক সমীকরণ, যেখানে ভারত, যুক্তরাষ্ট্র ও চীন প্রত্যেকে নিজের নিজের স্বার্থ রক্ষা করতে রীতিমতো সক্রিয় ছিল। কারণ দক্ষিণ এশিয়ার মানচিত্রে বাংলাদেশ শুধু একটা রাষ্ট্র নয়, এটি বঙ্গোপসাগরের প্রবেশদ্বার, ভারতের চিকেন নেকের নিরাপত্তা বলয়ে অবস্থিত একটা দেশ এবং ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিক কৌশলে বাংলাদেশ একটা গুরুত্বপূর্ণ অংশ। তাই গত কয়েক মাসে বাংলাদেশের রাজনৈতিক ঘটনা প্রবাহের দিকে আন্তর্জাতিক প্লেয়াররা তীক্ষ্ণ নজর রেখেছিল। কোনো শক্তি ভেবেছিল যে জামায়াতে ইসলামী বাংলাদেশের ক্ষমতায় আসবে, কিন্তু শেষ পর্যন্ত যে ফলাফল সামনে এলো তা তাদের পূর্বাভাসের সঙ্গে পুরোপুরি মেলেনি। কেন মেলেনি? এর পেছনে কোন কৌশল কাজ করেছে? কার কৌশলই বা ব্যর্থ হলো? এখানে এই প্রশ্নটা জোরালো হচ্ছে যে বাংলাদেশকে ঘিরে ভারত, আমেরিকা এবং চায়নার ভূরাজনৈতিক দ্বন্দ্বে আসলে জিতলো কে। তাই এই ভিডিওতে আমরা ধাপে ধাপে বিশ্লেষণ করব যে কিভাবে নির্বাচনের আগে আন্তর্জাতিক সমীকরণ বদলাচ্ছিল, কোন কোন কৌশলগত পদক্ষেপ নেওয়া হয়েছিল, কোথায় ভারসাম্য তৈরি হয়েছে, আর শেষ পর্যন্ত বাংলাদেশের এই নতুন রাজনৈতিক বাস্তবতায় প্রকৃত লাভবান কে হলো। আলোচনাটা গভীর, তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। তো চলুন শুরু থেকে শুরু করি। দেখুন, আলোচনার শুরুতেই আমরা জানবো যে জিওপলিটিক্যাল পয়েন্টস অফ ভিউ থেকে বাংলাদেশ কেন এত গুরুত্বপূর্ণ। আসলে বাংলাদেশ একটা ছোট্ট দেশ হলেও এর ভৌগোলিক এবং কৌশলগত অবস্থানের জন্য এই দেশটা ভীষণই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাদেশের উপকূল বঙ্গোপসাগরের উত্তর প্রান্তে, আর এখান দিয়েই মধ্যপ্রাচ্য থেকে পূর্ব এশিয়ায় জ্বালানি এবং পণ্য পরিবহন হয়। তাছাড়া চট্টগ্রাম এবং মোংলা বন্দর ভারতের উত্তর পূর্বের রাজ্যগুলোতে ঢোকার জন্য বিকল্প প্রবেশ পথ। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ডকে উত্তর পূর্বের রাজ্যের সঙ্গে যুক্ত রাখে যে সরু স্থলপথ, যাকে চিকেন নেক বলা হয়, এই চিকেন নেকের ঠিক পাশেই কিন্তু অবস্থিত বাংলাদেশ। তাই বাংলাদেশে যদি রাজনৈতিক অস্থিরতা বা বিদেশি শক্তির উপস্থিতি থাকে, তাহলে সেটা ভারতের জন্য সবচেয়ে বেশি মাথা ব্যথার কারণ হবে। একইভাবে বাংলাদেশে তাদের পরিকাঠামো এবং সামরিক উপস্থিতির জন্য চীন কিন্তু বিলিয়ন ডলার খরচ করে ফেলেছে। লালমনিরহাটে বিমানবন্দর, মোংলা এয়ারপোর্ট ডেভেলপমেন্টের চাইনিজ প্রজেক্ট ইত্যাদি ইত্যাদি। আবার আমেরিকা বঙ্গোপসাগরে তাদের সামরিক উপস্থিতির জন্য সেন্ট মার্টিন দ্বীপটাকে দখল করতে চায়। এই কথা কিন্তু বহুবার আমরা আলোচনা করেছি। ফলত বাংলাদেশে কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, এটা ভারত, চীন, আমেরিকা সবার কাছেই কিন্তু সমান গুরুত্বপূর্ণ। তার উপরে আবার অপারেশন সিন্দুরের সময় ভারত যেভাবে পাকিস্তানকে দুর্মুষ করেছিল, তাতে দক্ষিণ এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্র এবং চীন দুজনেই কিন্তু অস্বস্তিতে পড়ে যায়। কারণ অপারেশন সিন্দুরের পর ভারত দক্ষিণ এশিয়ার একটা শক্তিশালী সামরিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করছিল। এই প্রেক্ষাপটে একদিকে আরব সাগর ও বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের প্রভাব বাড়ছিল, অন্যদিকে ভারত ফ্রান্স, রাশিয়া, অস্ট্রেলিয়া এবং ব্রিটেন সহ বিভিন্ন দেশের সঙ্গে সমন্বয় করে ভারত মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে ক্রমশ নিজের সামরিক উপস্থিতি বাড়াচ্ছিল। সর্বোপরি ভারত তার নিকোবর দ্বীপপুঞ্জে শক্তিশালী সামরিক ঘাঁটি তৈরি করে একদিকে মালাক্কা প্রণালীর ওপরে নিয়ন্ত্রণ করতে চাইছিল, অন্যদিকে পুরো ভারত মহাসাগর জুড়ে নিজের সামরিক প্রভাব বাড়াচ্ছিল। এখন ভারত মহাসাগর এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক প্রতিযোগিতা দীর্ঘদিনের, আর এই অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান প্রভাব বিস্তারে আমেরিকা এবং চীন দুজনেই ভয় পেয়ে যাচ্ছিল। আর এই প্রেক্ষাপটে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগর অঞ্চলে ভারতের এই অগ্রযাত্রাকে সীমিত রাখার জন্য আমেরিকা যে কোনো মূল্যে বাংলাদেশকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাইছিল।
ফলে যুক্তরাষ্ট্র বাংলাদেশে এমন একটা দলকে ক্ষমতায় আনতে চাইছিল যারা তাদের নিয়ন্ত্রণে থাকবে। কিন্তু সেই সময় মার্কিন বিশ্লেষকরা মনে করছিল যে মোহাম্মদ ইউনূস এবং তার নেতৃত্বাধীন ছাত্রদের দল এনসিপি কোনোভাবেই ক্ষমতায় আসতে পারবে না। আবার আওয়ামী লীগ কার্যত নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে ছিল। আর সেই সময়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি মানে বিএনপিও খুব বেশি সক্রিয় অবস্থানে ছিল না, কারণ খালেদা জিয়া অসুস্থ ছিলেন আর তারেক রহমান দেশের বাইরে ছিলেন। তাছাড়া তারেক রহমানের ভবিষ্যৎ রাজনৈতিক সম্ভাবনাও তেমন কিছু উজ্জ্বল মনে হচ্ছিল না। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জামাতে ইসলামীর ওপরেই তার বাজি ধরে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA বাংলাদেশের জামাতে ইসলামী দলটাকে একটা গ্রহণযোগ্য রাজনৈতিক শক্তি হিসাবে গড়ে তোলার সর্বাত্মক চেষ্টাও শুরু করে। এখন এখানে প্রশ্ন উঠতেই পারে যে জামাত ইসলামী বা কেন? বিশ্লেষকদের মতে গত 15 থেকে 20 বছরে জামাত ইসলামী সরকার পরিচালনার কোনো প্রত্যক্ষ অভিজ্ঞতা ছিল না, আবার তাদের প্রশাসনিক দক্ষতা নিয়েও কিন্তু প্রশ্ন ছিল। ফলে আমেরিকা ধারণা করেছিল যদি দলটি ক্ষমতায় আসে তাহলে তাদের নিয়ন্ত্রণে রাখা সহজ হবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য ছিল যদি জামাতে ইসলামী নির্বাচনে বড় শক্তি হিসাবে উঠে আসে এবং বাংলাদেশের ক্ষমতায় আসে তাহলে পর্দার আড়াল থেকে তাদের ওপরে প্রভাব বিস্তার করাটা খুবই সহজ একটা বিষয় হবে। কিন্তু সেপ্টেম্বর অক্টোবর নাগাদ জামাতে ইসলামীর সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পর্ক ছিল না, তাই তখন পাকিস্তানের মাধ্যমে যোগাযোগ স্থাপনের চেষ্টা শুরু হয়। ওই সময় পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনিরের যুক্তরাষ্ট্র সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের মাধ্যমে জামাতে ইসলামীর সঙ্গে আমেরিকা সম্পর্ক স্থাপন করে এবং তারপর থেকে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্র জামাতে ইসলামকে অর্থ সাহায্য শুরু করে এবং নির্বাচনী কৌশল তৈরিতেও সর্বাত্মক সহায়তা করে। একইভাবে চীন বাংলাদেশে যে $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট করে বসেছিল সেগুলোকে রক্ষা করবার জন্য জামাতে ইসলামকে সমর্থন করতে শুরু করে। বাংলাদেশের লালমনিরহাটে চীনের বিমানবন্দর, মংলা বন্দরে চীনের ইনভেস্টমেন্ট, এগুলোর জন্য চীনও জামাতে ইসলামের পক্ষেই বাজি ধরে। বিশ্লেষকদের মতে বাংলাদেশে ভোটের আগে জামাতে ইসলামীর পক্ষে যে জোরালো হাওয়াটা উঠেছিল তার পেছনে ছিল পাকিস্তানের মাধ্যমে পাওয়া আমেরিকার অর্থ এবং কৌশলগত সহায়তা এবং চীন থেকে আসা কোটি কোটি ডলারের সহায়তা। এই দুটোই কিন্তু কাজ করেছিল। সব মিলিয়ে বাংলাদেশের নির্বাচনকে ঘিরে আমেরিকা, পাকিস্তান এবং চীনের জোটের সঙ্গে ভারতের প্রতিযোগিতা শুরু হয়ে গেছিল। আমেরিকা, পাকিস্তান এবং চীনের প্রত্যক্ষ সমর্থন পাওয়ার পর থেকে বাংলাদেশ জুড়ে কট্টর ফান্ডামেন্টালিস্ট দল জামাতে ইসলামীর বারবারন্ত শুরু হয়ে যায় এবং সাথে সাথে গোটা বাংলাদেশ জুড়ে তীব্র ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করা শুরু হয়। আর তখন থেকেই বিএনপিকে বাংলাদেশে বিকল্প শক্তি হিসাবে ভাবতে শুরু করে ভারত, কারণ আওয়ামী লীগ বাংলাদেশে অবৈধ ঘোষিত হয়েছিল আর বিএনপি ও জামাতের মধ্যে বিএনপির তুলনায় গ্রহণযোগ্য ছিল, মানে মন্দের ভালো আর কি। তাছাড়া সেই সময় বাংলাদেশের বিএনপির উচ্চ নেতৃত্বরা ভারতের সঙ্গে নিরবিচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করে চলছিল, কারণ ভারতের সমর্থন ছাড়া ভারতীয় মহাদেশে ক্ষমতায় আসা বা ক্ষমতায় থাকা যে সম্ভব নয় এটা বিএনপির নেতারা খুব ভালোভাবে বুঝে গেছিল। আর এই অবস্থায় লন্ডনে থাকা খালেদা জিয়ার পুত্র তারেক রহমান ভারতের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলে ভারতের গোয়েন্দা সংস্থা তৎক্ষণাৎ সাড়া দেয় এবং তখন থেকেই কথাবার্তা শুরু হয়ে যায়। আর এরপরে খালেদা পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরে আসার পর থেকেই পরিস্থিতি দ্রুত বদলাতে শুরু করে। এমতো অবস্থায় ভারত বাংলাদেশের অভ্যন্তরে দীর্ঘদিন ধরে গড়ে তোলা এজেন্ট এবং অ্যাসেটদের কাজে লাগাতে শুরু করে। বাংলাদেশের একাডেমিক মহল, ব্যবসায়িক সংগঠন, গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, অবসরপ্রাপ্ত সামরিক এবং প্রশাসনিক কর্মকর্তাদের মধ্যে একটা শক্তিশালী সমন্বয় নেটওয়ার্ক তৈরি করে এই নেটওয়ার্ককে ব্যবহার করে গোটা বাংলাদেশ জুড়ে 4 দফা মূল বার্তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা হয়। মানে নির্বাচনের আগে বাংলাদেশে 4টি মূল ন্যারেটিভকে তৈরি করা হয়। প্রথম বার্তাটি হলো বাংলাদেশকে আগামী দিনে প্রবৃদ্ধির পথে এগোতে হবে, অর্থাৎ দেশের অর্থনীতি এবং পরিকাঠামো উন্নয়নের দিকেই মনোযোগ দিতে হবে। মানে বাংলাদেশের সার্বিক উন্নতি বিএনপির প্রচারের মূল এজেন্ডায় পরিণত হয়। দ্বিতীয়ত, বিনিয়োগকারীদের আস্থা নিশ্চিত করা এবং বাংলাদেশ জুড়ে ব্যবসা বাণিজ্য এবং বিনিয়োগের আবহাওয়া
হাওয়া তৈরি করার কথা বলে বাংলাদেশের ছোট বড় সব ব্যবসায়িক মহলকে বিএনপি নিজেদের পক্ষে নিয়ে আসে। নির্বাচনের আগে বিভিন্ন ব্যবসায়িক ফোরাম যেমন বাংলাদেশ চেম্বার অফ কমার্সের রিপোর্টে বলা শুরু হয় যে দেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ থাকলে বিদেশি বিনিয়োগ দ্বিগুণ হতে পারে, যেটা কিন্তু বিএনপির পক্ষেই যায়। তৃতীয়ত 2024 সালে যুব আন্দোলনের পর যে অস্থিরতা তৈরি হয়েছিল বাংলাদেশ জুড়ে তা ধীরে ধীরে ক্লান্তির পর্যায়ে পৌঁছেছিল। এই প্রেক্ষাপটে বাংলাদেশের মানুষ একটা স্থিতিশীল সরকার চাইছিল। বিএনপি তার নির্বাচনী প্রচারে সবসময় একটা স্থিতিশীল সরকার দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছিল। চতুর্থত, নির্বাচনী প্রচারে বিএনপি বারবার বলছিল যে শুধুমাত্র নির্বাচনী জয় বা রাজনৈতিক ক্ষমতা নয়, দেশকে দীর্ঘমেয়াদীভাবে শক্তিশালী এবং আঞ্চলিকভাবে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হলে অর্থনীতি এবং প্রশাসনকে সমন্বিতভাবে শক্তিশালী করতে হবে এবং প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। নির্বাচনী প্রচারে এই 4 দফা বার্তা দেওয়ার সময় সরাসরি জামাতে ইসলামীর নাম উচ্চারণ বা প্রকাশ্য বিরোধিতা না করেই বিকল্প একটা ন্যারেটিভকে তৈরি করা হয়। আর এরপরে ভোট ইঞ্জিনিয়ারিংয়ের আওতায় বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটকে বিএনপির পক্ষে আনা হয়। আর তারপর তারেক রহমান আওয়ামী লীগের সম্পর্কে মন্তব্য করেন যে তিনি চান আওয়ামী লীগের নেতারা, এমনকি শেখ হাসিনার পুত্রকন্যারাও বাংলাদেশে এসে অবাধে নির্বাচনে অংশ নিক। তারেক রহমান আরও বলেন যে তিনি ভোটে জিতলে আওয়ামী লীগকে বাংলাদেশে ফেরার ব্যবস্থা করে দেবেন। আসলে এটাও ছিল ভোট ইঞ্জিনিয়ারিংয়ের একটা মোক্ষম চাল। ফলত আওয়ামী লীগের ভোট ব্যাংক বিএনপির পক্ষে এককাট্টা হতে শুরু করে। এরপরে ভোটের দিন ঘোষণা হলেই শুরু হয় মাইক্রো ভোট ম্যানেজমেন্ট। এই মাইক্রো ভোট ম্যানেজমেন্টের আওতায় বুথ পর্যায়ে বিএনপির ভিত্তিকে শক্ত করতে প্রচুর টাকা খরচ করা হয়। এভাবে ভারতের নিখুঁত ভোট ইঞ্জিনিয়ারিং মাইক্রো ভোট ম্যানেজমেন্টের ফলে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করে আর মুখ থুবড়ে পড়ে কট্টর মৌলবাদী জামাতে ইসলামী। শেষ পর্যন্ত 2026 সালের নির্বাচনে জামাতে ইসলামী মাত্র 70টি আসনে আটকে যায়। মানে পাকিস্তান, চীন এবং আমেরিকা সম্মিলিতভাবে জামাতে ইসলামকে বাংলাদেশের ক্ষমতায় প্রতিষ্ঠা করার যে চেষ্টা করেছিল সেই অপচেষ্টা ব্যর্থ হয়ে যায়। বাংলাদেশে ত্রিমুখী শক্তির লড়াইয়ে জয়ী হয় ভারত। তবে ভূরাজনীতি কখনো সরল সমীকরণে তো চলে না। দৃশ্যমান ফলাফলের আড়ালে থাকে অদৃশ্য কৌশল, নীরব সমঝোতা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা। তাই আজ বিএনপি জয়ী হয়ে ক্ষমতায় বসলেও কাল কি হবে সেটা কিন্তু একেবারে নিশ্চিত নয়। অতএব বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির দিকে আমাদের সদা সর্বদা তীক্ষ্ণ নজর রাখতে হবে।